এর আগের ক্লাসে আমি করিয়েছিলাম ক্লাস 10-এর জীবনবিজ্ঞান, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টারটার 1 নম্বর প্রশ্নগুলো বহুবিকল্প প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, বৃসাদৃশ্য, বাম ডান, স্তম্ভ মেলা, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। আজকে করাবো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো, চলন ও গমনের পার্থক্য কী? উদ্ভিদের ফটোট্রপিক চলনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। প্রথমে এই প্রশ্নটা বের করব। 1 নম্বর, চলন ও গমনের পার্থক্য কী? 1 নম্বর, জীব এক স্থানে আবদ্ধ থেকে অথবা স্থানান্তরের সময় চলন প্রদর্শন করে। গমনের ক্ষেত্রে জীবের অবশ্যই স্থানান্তর সম্পূর্ণ হয়। 2 নম্বর, চলন প্রধানত উদ্ভিদ দেহে সম্পূর্ণ হয়, ব্যতিক্রম নিম্নশ্রেণীর উদ্ভিদেরা, বিশেষত এককোষী শৈবাল সমূহ যেমন ক্লামাইনোডোমোনাস, ভলভক্স প্রভৃতি গমনে সক্ষম। চলন এবং গমন উভয়ই জৈবনিক প্রক্রিয়ায় প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্যতিক্রমে নিম্নশ্রেণীর কিছু অমেরুদণ্ডী প্রাণীরা যেমন স্পঞ্জ, সাগর কুসুম প্রভৃতি গমনে অক্ষম। 3 নম্বর, চলন হলেই যে গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। 3 নম্বর, গমনের সময় অবশ্যই চলন সম্পূর্ণ হয়। বাকি প্রশ্নটুকু, উদ্ভিদদের ফটোট্রপিক চলনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। পেজ নম্বর 3-এ দেখো, ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তির চলন। এই যে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবৃত্তি বা আলোকবর্তী চলন বা ফটোট্রপিক চলন বলে। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোকরশ্মির সঙ্গে সমান্তরালভাবে বৃদ্ধি পায়, তাই কাণ্ড ও শাখাকে অনুকূল আলোকবর্তী বলে। মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয়, তাই মূলকে প্রতিকূল আলোকবর্তী চলন বলে। অপরপক্ষে উদ্ভিদের পাতা আলোর রশ্মির সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পাওয়ায় পাতাকে তির্যক আলোকবর্তী বলে। টবসহ একটা গাছকে অন্ধকার ঘরে জানালার সামনে রেখে জানলার একটা পাল্লা খুলে রাখলে কয়েকদিন পর গাছের বিটপ অংশকে জানলার দিকে বেঁকে বৃদ্ধি পেতে দেখা যাবে। এর থেকে প্রমাণিত হয় উদ্ভিদের বিটপ অংশের চলন অনুকূল আলোকবর্তী। 2 নম্বর প্রশ্ন, নাস্টিক চলন কাকে বলে? পেজ নম্বর 5-এ দেখো 3, নাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয় তখন সেই প্রকার চলনকে নাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। প্রশ্নটা, ফটোনাস্টিক ও থার্মোনাস্টিক চলন ব্যাখ্যা করো। পেজ নম্বর 5-এ ফটোনাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন। উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফটোনাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন বলে। যেমন পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে আবার কম আলোতে মুদে যায়। সন্ধ্যামালতী জুঁই কম আলোতে ফোটে আবার বেশি আলোতে অর্থাৎ দিনের বেলায় মুদে যায়। সূর্যমুখী ফুলের অভিমুখী আকাশে সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়, একে হেলিওট্রপিক চলন বলে। হেলিওট্রপিক চলনকেও ফটোট্রপিক চলনও বলা হয়। 2 নম্বর, এই যে থার্মোনাস্টিক বা তাপব্যাপ্তি চলন। উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ধরনের চলনকে থার্মোনাস্টিক বা তাপব্যাপ্তি চলন বলে। যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়। 3 নম্বর প্রশ্ন, টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো। পেজ নম্বর 8-এ টপিক চলন নিয়ন্ত্রণ দেখো, অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলো দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। মূল স্বল্প পরিমাণে অক্সিনে বেশি অনুভূতিশীল। মূলের ক্ষেত্রে আলোর উৎসের দিকে কোষগুলিতে অক্সিনের উপস্থিতি খুব কম, সেজন্যই ওই অঞ্চলের কোষ দ্রুত বিভাজিত হয়, ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। অধিক ঘনত্বের অক্সিন বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিনে মূল অনুভূতিশীল। কাণ্ডের অগ্রভাগে অধিক ঘনত্বের অক্সিন এবং মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিন সঞ্চিত হয়ে যথাক্রমে কাণ্ড ও মূলের অগ্রভাগে দ্রুত কোষ বিভাজন ঘটায়, ফলে বিটপ অভিকর্ষের বিপরীতে এবং
মূল অভিকর্ষের অনুকূলে অগ্রসর হয়। অক্সিন এইভাবে উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অক্সিনের এই রকম অসমান বন্টনের ওপর উদ্ভিদের ট্রপিক চলন নির্ভর করে। 3 নম্বরের টুকরো প্রশ্নটা দেখো, দুটি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও। যে দুটি কৃত্রিম হরমোনের উদাহরণের মধ্যে হবে IBA, NAA, যে এগুলো। 4 নম্বর হরমোনের ফিডব্যাক কন্ট্রোল ব্যাখ্যা করো। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য দেখা। 5 নম্বর 12তে অধিকাংশ ক্ষেত্রে হরমোন পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, যেমন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিঃসৃত TSH থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ ঘটায়। রক্তে থাইরক্সিন অধিক মাত্রা পিটুইটারি থেকে TSH ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরণের হ্রাস করে। এই ধরনের নিয়ন্ত্রণকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বা ফিডব্যাক কন্ট্রোল বলে। আর বলছে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য, যে উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। বর্ধনশীল অঙ্গের ভাজক কলা, আর এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি প্রাণী হরমোন। 2 নম্বর হচ্ছে পরিবহন দেখো, কলারসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। এটা হচ্ছে রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। প্রকৃতি দেখো, জৈব অম্ল বা ক্ষারধর্মী, এটা প্রোটিন, অ্যামাইনো বা স্টেরয়েড ধর্মী। ব্যবহারের গুরুত্ব, ব্যবহারিক প্রয়োগ ব্যাপক আর ব্যবহারিক প্রয়োগ নগণ্য। 5 নম্বর পিটুইটারিতে নিঃসৃত হরমোন কি কি, এদের কাজ বর্ণনা করো। 5 নম্বর 14তে পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন ACTH, এটা কি করে, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত লক্ষ্য করা যায়। তারপর 2 নম্বর হচ্ছে GH বা গ্রোথ হরমোন। এই হরমোনের অপর নাম STH বা সোমাটোট্রফিক হরমোন। এই হরমোন শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাকে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব এবং অধিক ক্ষরণে অধিকায়িত্ব বা অ্যাক্রোমেগালিক রোগ হয়। তারপরে 3 নম্বর TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। 4 নম্বর হচ্ছে GTH বা গোনাডোট্রপিক হরমোন। এই গ্রন্থি পুরুষ ও স্ত্রী দেহে অবস্থিত জনন গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই হরমোন আবার 4 প্রকার আছে, FSH, LH, ICSH, আবার এখানে হচ্ছে LTH। তারপরে 5 নম্বর দেখো ADH বা ভেসোপ্রেসিস। এটি কি কাজ? 1 নম্বর হচ্ছে বৃক্কীয় নালিকায় জল বিশোষণ ঘটায়। এই হরমোন কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডিয়াস রোগ হয়। 2 নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 6 নম্বর হচ্ছে অক্সিটোসিন। প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। সন্তান প্রসবের পর থেকে সমগ্র ল্যাকটেশন পিরিয়ড চলাকালীন এই হরমোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় এবং স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। 6 নম্বর অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষগুলো কি কি এবং তাদের থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়। দেখো পেজ নাম্বার 15তে অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ বা তাদের নিঃসৃত হরমোন হচ্ছে 1 নম্বর হচ্ছে বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ করে, আলফা কোষ থেকে গ্লুকাগন খরচ করে, ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন হরমোন ক্ষরণ করে, আর পিপি কোষ থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। ইনসুলিন হরমোনের কাজ লেখো। পেজ নম্বর 16 বক্সটার মধ্যে দেখো ইনসুলিনের কাজ। 1 নম্বর হচ্ছে কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করে। 2 নম্বর হচ্ছে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না। 3 নম্বর হচ্ছে যকৃৎে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা সৃষ্টি করে। 4 নম্বর যকৃৎে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে। 7 নম্বর প্রশ্ন ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস কি কারণে হয়। দেখো পেজ নাম্বার 16তে
ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ডায়াবেটিস ইনসিপিডাস, এটা হচ্ছে পেজ নাম্বার 19-এ দেখো। পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে হয়। এর অংশটি দেখো, ডায়াবেটিস মেলিটাসের লক্ষণগুলো কি কি। পেজ নাম্বার 16-তে ডায়াবেটিস মেলিটাস রোগের কয়েকটি বিশেষ লক্ষণ আছে। 1 নম্বর হচ্ছে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়, 2 নম্বর হচ্ছে মূত্রে শর্করার উপস্থিতি, 3 নম্বর প্রবল তৃষ্ণা, 4 নম্বর ঘা না শুকোনো, 5 নম্বর দেহের ওজন হ্রাস পায়, 6 নম্বর অতিরিক্ত খিদে পাওয়া ইত্যাদি। প্রশ্ন নম্বর 8, অ্যাড্রিনালিনকে আপতকালীন হরমোন বলে কেন? পেজ নাম্বার 17-তে দেখো, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়। জরুরিকালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থা দূর হলে এই ক্রিয়াশীলতাও হ্রাস পায়। এই কারণে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে। টুকরো প্রশ্নটা দেখো, অ্যাড্রিনালিনের 3টি কাজ লেখো। 17 নম্বর পেজে দেখো, এই হরমোনের প্রধান কাজগুলো হলো: 1 নম্বর, রক্ত সংবহন তন্ত্রের ওপর প্রভাব। অ্যাড্রেনালিন হার্ট উৎপাদ বৃদ্ধি করে এবং রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয়। 2 নম্বর, শ্বাসক্রিয়ার ওপর প্রভাব। অ্যাড্রেনালিন ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে তাদের গহ্বরকে প্রসারিত করে। হাঁপানির সময় অ্যাড্রেনাল ব্রঙ্কিওলগুলিকে প্রসারিত করে শ্বাসকষ্ট লাঘব করে। 3 নম্বর, অস্থিপেশির ওপর প্রভাব। অ্যাড্রেনালিনের প্রভাবে পেশির উত্তেজিতা ও সংকোচনশীলতা বৃদ্ধি পায় এবং পেশি অসারকাল বিলম্বিত হয়। প্রশ্ন নম্বর 9, শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলো কি কি? নম্বর 13-তে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ক্ষরণ হয়। পুরো প্রশ্নটা দেখো, ইস্ট্রোজেন হরমোনের কাজগুলো লেখো। পেজ নাম্বার 18-এ দেখো, ইস্ট্রোজেনের কাজ। ইস্ট্রোজেনের প্রধান কাজগুলো হলো: 1 নম্বর, ডিম্ব উৎপাদন। ইস্ট্রোজেনের সর্বপ্রধান কাজ হলো ডিম্বথলিতে ডিম্ব উৎপাদন ঘটানো। 2 নম্বর হচ্ছে দৈহিক পরিবর্তন। ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়, স্তনগ্রন্থিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয়, আর স্তনগুলো আকারে বৃদ্ধি পায়, জরায়ুর আকৃতি বৃদ্ধি পায়। 3 নম্বর, ঋতুচক্র নিয়ন্ত্রণ। এই হরমোনের প্রভাবে স্ত্রীদেহে ঋতুচক্রের আবর্তন নিয়মিত হয়। 4 নম্বর, ইস্ট্রোজেনের প্রভাবে জননগ্রন্থির বিকাশ ঘটে। 5 নম্বর, ইস্ট্রোজেন নারীদেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। 10 নম্বর প্রশ্ন, স্নায়ু সন্নিধির অংশগুলো কি কি? 25 পৃষ্ঠায় দেখো ছবিটা, সাইনাপস বা স্নায়ু সন্নিধি। এখানে কি কি নিয়ে গঠিত? এই যে সাইনাপস ভেসিকল, সাইন্যাপটিক ক্লেফট, অ্যাকশন, স্নায়ুস্পন্দন, অ্যাসিটাইল কোলিন, ডেনড্রাইন। এই যে সাইনাপস প্রধানত অ্যাকশনের শেষ প্রান্ত ও ডেনড্রনের শুরু নিয়ে গঠিত। অ্যাকশনের ডেনড্রনের মিলনস্থলে কিঞ্চিত ফাঁক থাকে, একে সাইন্যাপটিক ক্লেফট বা সন্নিধি প্রণালী বলে। অ্যাকশনের সাইন্যাপটিক ভেসিকল অ্যাসিটাইল কোলিন নামক নিউরোট্রান্সমিটার থাকে, যাদের মাধ্যমে অ্যাকশন থেকে স্নায়ুস্পন্দন ডেনড্রনে বাহিত হয়। পুরো প্রশ্নটা দেখো, উদ্দীপনা পরিবহনে স্নায়ু সন্নিধির ভূমিকা উল্লেখ করো। 25 পাতায় যে কাজটা আছে এখানে দেখো, সাইনাপসের মাধ্যমে এক নিউরন থেকে অপর নিউরে স্নায়ুস্পন্দন বাহিত হয়। স্নায়ু উদ্দীপনা কোষদেহ থেকে অ্যাকশনের মাধ্যমে প্রাক সন্নিধি স্ফীতিতে পৌঁছলে অ্যাসিটাইল কোলিন পূর্ণ থলিগুলো উদ্দীপিত হয় এবং বিদীর্ণ হয়, ফলে অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে প্রাক সন্নিধি পর্দা ভেদ করে সন্নিধি প্রণালীতে আসে। সেখান থেকে উদ্দীপনা নিউরোট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরনে পৌঁছায়। সাইনাপসের বিশেষ গঠনের জন্য এই অংশে স্নায়বিক উদ্দীপনা প্রবাহিত অভিমুখ সর্বদাই একমুখী হয়। এই কারণে সাইনাপসকে বলা হয় শারীরবৃত্তীয় ভাল্ব। 11 নম্বর প্রশ্ন, উপযোজন কাকে বলে? পেজ নম্বর 32-এ দেখো উপযোজন।
স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বা অ্যাকোমোডেশন বলে। প্রশ্নটা দেখো, প্রাত্যহিক জীবন থেকে উদাহরণ নিয়ে উপযোজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। পেজ নম্বর 33-এ দেখো, প্রাত্যহিক জীবনে উপযোজনের ভূমিকা। প্রাত্যহিক জীবনে উপযোজনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন 1 নম্বর, রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যাল বা পথ নির্দেশ সঠিকভাবে দেখার জন্য সঠিক সময় লেন্সের উপযোজন না ঘটলে দুর্ঘটনা এড়ানো যাবে না। 2 নম্বর, পথচারীরা রাস্তা পারাপারের সময় লেন্সের উপযোজন সঠিকভাবে না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। 12 নম্বর প্রশ্ন, মায়োপিয়া ও হাইপেরোপিয়া কাকে বলে? পেজ নম্বর 33-এ দেখো, মায়োপিয়া যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় এবং নিকট দৃষ্টি সঠিক হয় তাকে মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলে। চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে, ফলে দূরের বস্তু দেখা যায় না। আর তার সাথে দেখো, হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে দূরবদ্ধ দৃষ্টি বা হাইপেরোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বলে। শুক্র প্রশ্নটা দেখো, এদের ত্রুটি সংশোধনের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার? নম্বর 33-এ ত্রুটি সংশোধন। মায়োপিয়া ত্রুটি সংশোধন করতে হলে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে ত্রুটি দূর হয়। আর হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর করতে হলে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই রোগ সারে। 13 নম্বর প্রশ্ন, মানুষের দ্বিপদ গমন সংক্ষেপে লেখো। নম্বর 38-এ মানুষের গমন। মানুষের দুটি পা এর সাহায্যে গমনের দ্বিপদ গমন বলে। মানুষের দ্বিপদ গমনে প্রধানত দুটি পা এর সঙ্গে হাত, অস্থি সংলগ্ন পেশিও সমানভাবে অংশগ্রহণ করে। অস্থি সংলগ্ন ঐচ্ছিক পেশির পর্যায়ক্রমিক সংকোচন বা ফ্লেকশন ও প্রসারণ ও এক্সটেনশন এর ফলে অস্থির নিকটবর্তী ও দূরবর্তী সঞ্চালন ঘটে। এই যে স্থিরভাবে দাঁড়ানোর সময় মানুষের পা দুটো দেহের ভার বহন করে, কিন্তু হাঁটা বা চলার সময় এই ভার ভূমি সংলগ্ন পদ অর্থাৎ পায়ের পাতার উপর ন্যস্ত হয়। হাঁটার সময় দেহের উদ্ধৃতাংশের অর্থাৎ দেহকাণ্ডের অগ্রগতি হয় এবং নিম্নাংশ অর্থাৎ পা দুটি ভূমির ওপর অবস্থান করে। দেহের উদ্ধৃতাংশের অগ্রগতিতে দেহের ভার কেন্দ্রের পরিবর্তন ঘটে, ফলে দেহকাণ্ড সামনের দিকে পতনের সম্মুখীন হয়। এই পতন রোধ করার জন্য বাঁ পা সামনের দিকে প্রসারিত হয়। বাঁ পায়ের অগ্রগতির সময় প্রথমে গ্যাস্ট্রোকোনোমিয়াস নামক কাপ পেশি সংকোচনে গোড়ালির অস্থিতে চাপ পড়ে, ফলে গোড়ালি মাটি থেকে উপরে উঠে আসে। পরক্ষণে এক্সটেনশন ডিজিটেরিয়াম পেশি সংকোচনে পায়ের সম্মুখভাগও উত্তোলিত হয়। এরপর বাইসেপস ফিমোরিস পেশি সংকোচনে পা উপরের দিকে উত্তোলিত হয়, সামনের দিকে অগ্রসর হয়। পা মাটি থেকে সম্পূর্ণভাবে উত্তোলিত হয়ে সামনের দিকে অগ্রসর হলে সমগ্র পেশিগুলো প্রসারিত হয়। পেশি প্রসারণ ও মূর্ধ্বাকর্ষণজনিত আকর্ষণের ফলে পা মাটিতে পুনরায় নেমে আসে। পদ্ধতিটি পর্যায়ক্রমে একবার বাঁ পা আবার ডান পায়ে চলতে থাকে, ফলে মানুষ হেঁটে সামনের দিকে অগ্রসর হয়। মানুষের গমনে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ? পেজ নম্বর 39-এ এর আগের প্রশ্নটার মধ্যে যতটা বর্ণনা দিয়েছি এখানেই আছে কোন কোন কে দেহের ভারসাম্য রক্ষা করে। এছাড়াও নিচে দেখো, গমনের সময় লঘু মস্তিষ্ক ও অন্তঃকরণে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালী ও অটলিত যন্ত্র দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। 14 নম্বর প্রশ্ন, সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র সহ বর্ণনা করো। দুটি এরকম সন্ধির উদাহরণ দাও। পেজ নাম্বার 40-এ দেখো, সাইনোভিয়াল অস্থিসন্ধি। এই তো চিত্রটা, এই চিত্রটা আঁকতে হবে, নামগুলো দিয়ে দেবে আর এই বর্ণনা। অস্থিসন্ধি যে পর্দার দ্বারা বেষ্টিত থাকে তা সাইনোভিয়াল পর্দা, এবং সাইনোভিয়াল পর্দার মধ্যে একটি ক্ষুদ্র গহ্বর থাকে, তাকে সাইনোভিয়াল গহ্বর বলে। সাইনোভিয়াল পর্দা থেকে ক্ষরিত সাইনোভিয়াল
তরল সাইনোভিয়াল গহ্বরে সঞ্চিত হয়। এই তরল সংযুক্ত অস্থি দুটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। অস্থিসন্ধিগুলো লিগামেন্ট নামক এক প্রকার বন্ধনীর দ্বারা আবদ্ধ থাকে। সেই সঙ্গে টেন্ডন বা কন্ডরা অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে। কেবলমাত্র সচল সন্ধিগুলো গমনে সাহায্য করে। এরকম দুটো সন্ধি হবে, যেমন কবচা সন্ধি, বল ও সকেট সন্ধি। এই দুটো নাম লিখে দিলেই হয়ে যাবে।